রাজধানীতে ভাড়া আদায়ে টানা ৩ দিন ধরে চলছে অরাজকতা। কৃত্রিম সংকট গণপরিবহনের, অস্বীকার বাস মালিকদের। লোকাল সার্ভিস করে ভাড়া সেই আগের মতোই আছে। ওই পাশে ওয়েট করলাম, বাস উঠতে পারছি না। তারা এতদিন সিটিং যাচ্ছে, এখন লোকাল দেখাতে তারা মনে করতেছে ভাড়া বেশি নিচ্ছি। ভাড়ার চার্ট অনুযায়ী, স্টপেজ দূরত্ব অনুযায়ী তাদের থেকে ভাড়া আদায় করার চেষ্টা করতেছে। সড়ক পরিবহন মন্ত্রীর অসহায়ত্ব প্রকাশ। এখন কি করব? অভিযান চালালে রাস্তায় গাড়ি নামে না। গাড়ির সাথে যারা জড়িত তারা খুব সামান্য মানুষ না, তারা অনেকেই খুব প্রভাবশালী। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 3 দিনের সরকারি সফরে ভুটান গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন অটিজম বিষয়ক সম্মেলনে। সই হতে পারে বাংলাদেশের নৌরুট ব্যবহার সহ 6টি চুক্তি। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধের 1000-এরও বেশি নিদর্শন নিয়ে নিজস্ব ভবনে যাত্রা শুরু মুক্তিযুদ্ধ জাদুঘরের। সংগ্রহশালা আরও সমৃদ্ধ করার দাবি। 1 জুলাই থেকে ভ্যাট পরিশোধে ব্যবসায়ীদের আর যেতে হবে না রাজস্ব অফিসে। থাকবে না ফাইলপত্র ও হয়রানি। এনবিআর এর EBIN নিবন্ধন কার্যক্রম শুরু। ভারতীয় জালরুপি ও সরঞ্জাম সহ রাজধানীর আদাবর থেকে 5 জনকে আটক। চক্রটির সঙ্গে পাকিস্তানের কয়েকজন নাগরিক জড়িত, তথ্য পুলিশের। এবং পরিচর্যা ও সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে লোকজ ঐতিহ্যের অধিকাংশই। সম্মান এবং পারিশ্রমিক না থাকায় এ কাজে আগ্রহ হারাচ্ছেন কারিগররা। সিটিং সার্ভিস বন্ধের পর তৃতীয় দিনেও রাজধানীতে গণপরিবহন কম থাকায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ভিড়ে ঠেলাঠেলি করে বাসে উঠতে না পেরে চরম বিপাকে নারী যাত্রীরা। আর দূরত্ব অনুযায়ী ভাড়া আদায়ে বিআরটিএ নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। বাস মালিকরা অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করে বলছেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে বিআরটিএ জানিয়েছে, গণপরিবহন বন্ধ করে যেসব মালিক কৃত্রিম সংকট সৃষ্টি করছে তাদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে। কোনো বাস আসা মাত্রই এভাবেই ছুটছেন যাত্রীরা। রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের পর অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযানের ফলে তৃতীয় দিনেও অনেক মালিক সংকট সৃষ্টি করায় এ পরিস্থিতি। মঙ্গলবার সকাল থেকেই গণপরিবহন কম থাকায় দুর্ভোগে পড়তে হয় স্কুল, কলেজ ও অফিসগামী যাত্রীদের। ভাগ্যক্রমে যারা উঠছেন তাদের কাছ থেকেও সিটিং সার্ভিসের ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। যখন এই সিটিং সার্ভিস উঠাই দিছে, এরপর থেকে বাস অনেক কম। কিছু নামছে আর কিছু বেরিয়েছে। সমস্যা ভাড়া গেঞ্জা মারামারি হয় কারণে। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী ও শিশুরা। অনেকক্ষণ ওয়েট করলাম, ওই পাশে ওয়েট করলাম, বাসে উঠতে পারছি না। এখন এখানে এসে দাঁড়িয়ে আছি, বাসে কোনোভাবে উঠতে পারছি না। এইভাবে কি বাসে ওঠা যায় নাকি? মহিলাদের পক্ষে সম্ভব? অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করে বাস মালিক সমিতি বলছে, পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে। তবে 2015 সালের সরকার নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী যাত্রীদের ভাড়া দেওয়ার অনুরোধ তাদের। আমরা চাচ্ছি এটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। যেসব গাড়ির কাগজপত্র সঠিক না, তারা এই মোবাইল কোড অভিযানে বয়ে বের করে না। দ্বিতীয়ত, ওই যে সাইড অ্যাঙ্গেল এবং কেরিয়ার খোলার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে, যেগুলোর জন্য মামলা হচ্ছে, অনেকেই সাইড অ্যাঙ্গেল ও কেরিয়ার খোলার জন্য তারা ওয়ার্কশপে ব্যস্ত আছে। কিছু গাড়ির কাগজপত্র ঠিক নেই, সেগুলোর জন্য চলে না। এদিকে বিআরটিএ জানিয়েছে, গণপরিবহন বন্ধ করে যেসব মালিক কৃত্রিম সংকট সৃষ্টি করছে তাদের তালিকা করে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। কারা ইচ্ছে করে আপনার রাস্তায় পরিবহন সংকট সৃষ্টি করার জন্য এবং যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করার জন্য বাস নামাচ্ছে না, আমরা কিন্তু খোঁজ খবর রাখছি, আমরা তালিকা করছি, আমাদের তালিকা হচ্ছে, আমরা সেটা অনুযায়ী ব্যবস্থা নেব। রাজধানীতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও বাস ট্রাকের সামনে পেছনে বাম্পার অ্যাঙ্গেল রাখায় 5টি স্পটে অভিযান চালাচ্ছে বিআরটিএ। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহনের সাথে যারা জড়িত তারা প্রভাবশালী। সরকার চাইলেও জোর করে তাদের রাস্তায় নামানো সম্ভব নয়। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালালে রাস্তায় গাড়ি নামানো বন্ধ করে দেয়। অসহায়ত্ব প্রকাশ করে এমনই মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মনোভাব প্রকাশ করেন। পরিবহন নৈরাজ্য নিয়ে বিভিন্ন পরিবহন মালিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আগামীকাল বৈঠকে বসবেন বলেও জানান মন্ত্রী। সিটিং সার্ভিসের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে রাজধানীর গণপরিবহনে চলছে নৈরাজ্য। সমস্যার সমাধান মিলছে না। এই অবস্থায় সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেকটা অসহায়ত্বের সুর সড়ক পরিবহন মন্ত্রীর কণ্ঠেও। এখন কি করব বলুন, ফিটনেসের বিরুদ্ধে অভিযান চালানো কষ্ট, একটা অপরাধ। অভিযান চালালে রাস্তায় গাড়ি নামে না, তো সেটা আরেকটা বিষয়। কেউ নানা অজুহাতে যদি গাড়ি না চালায়, আমরা কি আমাদের দেশের বাস্তবতা কি সেই যে আমরা জোর করে গাড়ি নামাতে পারবো? আর গাড়ির সাথে যারা জড়িত তারা খুব সামান্য মানুষ না, তারা অনেকেই খুব প্রভাবশালী। এক্ষেত্রে নিজের ব্যর্থতা স্বীকার করতে নারাজ মন্ত্রী বলছেন, অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে পরিবহন খাতের নৈরাজ্য। আমি রিজাইন করবো, আপনি চান? আমি প্রভাবশালী মোটেও মানি না। আমি সফল, শুনেন রাখেন, আপনি একা কথা বলবেন না প্লিজ, আপনি বেশি কথা বলছেন। আমি সফলও বলি না, আমি ইনফ্লুয়েন্সিয়ালও বলি না। আই এম অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, নট রিঅ্যাক্টিভ। থ্যাংক ইউ। পরিবহন খাত সংশ্লিষ্টদের নানা স্বার্থের কারণেই সরকারের উদ্যোগগুলো যথাযথ বাস্তবায়ন করা সম্ভব হয় না বলেও মনে করেন ওবায়দুল কাদের। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সিটিং সার্ভিস বন্ধে বিআরটিএ এবং বাস মালিক সমিতির অভিযান প্রতীকী বলছেন যাত্রী কল্যাণ সমিতি। বাস্তবে এ থেকে কোনো সুফল না আসায় হতাশা জানিয়েছেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। সিটিং এর নামে যে সমস্ত বাসগুলো চলতো সেই বাসগুলো লোকাল সার্ভিসে পরিণত হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ হয়নি। একদিকে অতিরিক্ত যাত্রী বহন করছে, অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। তার মধ্য দিয়ে মালিকরা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ লাভবান হচ্ছে, কিন্তু যাত্রী সাধারণকে বারবার ঠকানো হচ্ছে। দর্শক, গণপরিবহনের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, সকাল থেকেই আজ যে 3টি জায়গা সহ মোট 5টি জায়গায় যে অভিযান চলছে, অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং সিটিং সার্ভিস থেকে যে লোকাল বাসগুলো চলছে সেগুলো ঠিকমতো চলছে কিনা, তো সে বিষয়ে কিন্তু সকাল থেকে আমরা খবর জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা আছি প্রেস ক্লাবে। তো প্রেস ক্লাবের অবস্থা যদি আপনাকে জানাই যে যেহেতু এখন দুপুর টাইম চলছে, এখন কিন্তু রাস্তাঘাটে আপনি জানেন যে ততটা ভিড় থাকে না, তো সেরকমই কিন্তু আছে এখানে, ততটা ভিড় নেই। সাধারণ গাড়ি ঘোড়া যেগুলো চলার সেগুলো চলছে, এবং এখানে যে ততটা গাড়িতে ভিড় থাকার কথা সেরকমও কিছু নেই। তো দেখছেন যে এখানে কিন্তু কিছুক্ষণ পর পর গাড়ি আসছে। আর আজকের যে অবস্থা আমি যদি আপনাকে জানিয়ে দিই তা হলো যে নগরীর আগারগা, রমনা, মহাখালী, উত্তরা সহ মোট 5টি জায়গায় কিন্তু অভিযান চলছে যে কেউ সিটিং বাসের নামে অতিরিক্ত ভাড়া কিংবা যে লোকাল যে ভাড়া হওয়ার কথা সেগুলো ঠিকঠাক মতো নিচ্ছে কিনা। তো এ নিয়ে কিন্তু আসলে নানান সমস্যা আমরা দেখছি যে নগরীতে যারা বিশেষ করে অফিসগামী বা অফিস ফেরত যাত্রী আছেন তারা যে বিষয়টি বারবার বলছেন যে ভাড়া নেয়ার কথা তারা যখন সিটিং ছিল, সিটিং অবস্থায় যে ভাড়া নিয়েছে, এখন সিটিং থেকে যখন লোকাল করা হয়েছে তখনও কিন্তু একই ধরনের ভাড়াই নেওয়া হচ্ছে। যে অর্থাৎ সিটিং থেকে লোকাল হলে যে ভাড়া কমার কথা সেটি কিন্তু কমেনি বলে দাবি করছেন আমাদের কাছে যাত্রীরা। আর এর বাইরে যাত্রীরা আরেকটি যে বিষয়টি সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন, আপনি জানেন যে 5টি জায়গায় অভিযান চলার কারণে নগরীর প্রায় 40% গাড়ি কিন্তু রাস্তা থেকে কমে গিয়েছে। অর্থাৎ আগে যে পরিমাণ গাড়ি চলতো তার চেয়ে কিন্তু বেশ গাড়ি কমে যাওয়ার কারণে সাধারণ মানুষ এই 60% গাড়িতে করে অফিসে যাওয়ার কারণে তারা কিন্তু বিপাকে পড়েছেন। বিশেষ করে যারা মহিলা যাত্রী আছেন তারা কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছিলাম যখন অফিসগামী যাত্রীরা ছিলেন তারা যখনই বাইরে অফিসে যাচ্ছিলেন তখনই কিন্তু তারা এইসব সমস্যাগুলো সম্মুখীন হচ্ছিলেন এবং তারা কিন্তু ঠিকঠাক মতো বিশেষ করে মহিলারা গাড়িতে উঠতে পারছিলেন না। তো বুঝতেই পারছেন যে সাধারণ মানুষ কিন্তু এই সমস্যা থেকে সমাধান চান। এর বাইরে তারা আরেকটি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন যে তারা আসলে যে ভাড়া দিবেন এই সিটিং থেকে যখন লোকাল হলো যতটুকু ভাড়া দেবার কথা তা নিয়েও কিন্তু তারা বিবেকে রয়েছেন যে তারা কোন পদ্ধতিতে ভাড়া দিবেন, নতুন করে কোনো ভাড়ার চার্ট দেওয়া হবে কিনা নাকি আগের যে চার্ট সে অনুযায়ী ভাড়া দেবেন। আপনি দেখছেন এইমাত্র একটি এখানে গাড়ি এসে স্বজন পরিবহন, তো সেখানে কিন্তু আপনি দেখছেন যে একজন যাদেরকে আমরা চেকার বলি সেই চেকার কিন্তু এই মুহূর্তে গাড়িতে উঠছেন। অর্থাৎ এই বাসে যাত্রী আছেন হয়তো সেটাই তিনি এখানে লিখে দিবেন।
তো এটিও কিন্তু একটি আসলে প্রশ্ন এখানেও জায়গায় যে যেহেতু লোকাল করা হয়েছে তাহলে আবার কতজন যাত্রী আছে, কতজন যাত্রী উঠলো বা নামলো সেটি কেন লেখা হবে? এটি আমরা দেখেছি যখন সিটিং বাস চলতো তখন কিন্তু এগুলো মূলত লেখা হতো যে কতজন যাত্রী আছেন, সেটি কিন্তু তখন আমরা দেখেছি লেখা হতো। তো এখন যেহেতু সিটিং থেকে লোকাল করা হচ্ছে এখনো আসলে কেন যাত্রীদের গুনে গুনে দেওয়া হবে সে বিষয়টিও কিন্তু একটি প্রশ্নের সম্মুখীন হয় পারমিতা। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন যে সাধারণ মানুষ কিন্তু এই যে ভোগান্তিতে পড়েছেন এই নগরীতে সিটিং এবং লোকাল বাস নিয়ে, সে ভোগান্তি থেকে কিন্তু তারা আসলে রেহাই পাচ্ছেন না। তারা সব মিলিয়ে চান যে এই বাসের যে সমস্যাটি সমাধান হোক। আমরা কথা বলেছিলাম বাস মালিক সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন খন্দকার এনায়েতুল্লাহর সঙ্গে, তিনি কিন্তু বলেছেন যে এই সমস্যা সমাধান করার জন্য তারা কাজ করছেন। এর বাইরে বিআরটি এর এনফোর্সমেন্টের পরিচালক তিনি বলেছেন যে এই যারা কৃত্রিম সংকট যেসব বাস মালিকরা তৈরি করছেন তাদেরকেও কিন্তু তারা খুঁজে খুঁজে তালিকা করার চেষ্টা করছে এবং তারা বলছেন যে এই তালিকা করে তাদেরকে কিন্তু তাদের রুট পারমিট বাতিল করারও কিন্তু তারা ইতিমধ্যে ঘোষণা দিচ্ছেন। সব মিলিয়ে আসলে নগরবাসী চান যে এই লোকাল এবং সিটিং নিয়ে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এই অরাজকতা থেকে তারা মুক্তি চান, ভোগান্তি থেকে তারা মুক্তি চান। তা আমার কাছ থেকে প্রেস ক্লাব থেকে এই ছিল মোটামুটি সবশেষ খবর। পারমিতা। দর্শক, রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। এবার অন্য প্রসঙ্গ। 3 দিনের সরকারি সফরে ভুটান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:30টার পর তাকে বহনকারী ড্রুক এয়ারের বিশেষ ফ্লাইটটি থিম্পুর পারো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। ভুটান থেকে শেখ আমিনুর রহমানের ছবিতে আজহার লিমনের রিপোর্ট। 3 দিনের সরকারি সফরে ভুটানে পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা 11টার কিছু পরে প্রধানমন্ত্রীকে বহনকারী ভুটানের ড্রুক এয়ারের বিশেষ ফ্লাইটটি পারো আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী। এরপর প্রধানমন্ত্রীকে পরিয়ে দেওয়া হয় ভুটানের ঐতিহ্যবাহী স্কার্ফ। তার সম্মানে জানানো হয় গার্ড অফ অনারও। বিকেলে ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুকের সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন সমঝোতা ও চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামীকাল বুধবার আন্তর্জাতিক অটিজম কনফারেন্সে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর পারো থেকে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী আসেন এদেশের রাজধানী থিম্পুর এই লা মেরিডিয়ান হোটেলে, যেখান থেকে 3 দিনের এই রাষ্ট্রীয় সফরের নানা আনুষ্ঠানিকতায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বেলা 10:30টায় প্রধানমন্ত্রী ভুটানের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান 3 বাহিনীর প্রধান, মন্ত্রী পরিষদের সদস্য সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজহার লিমন, সময় সংবাদ, থিম্পু, ভুটান। দুপুরের সময়ে আরো থাকছে। ঘাট নির্মাণ না করেই বরগুনার খেয়াঘাটগুলো ইজারা দিয়ে কোটি কোটি টাকা আদায় জেলা পরিষদের। চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বড় মৌসুমে সরকারের ধান চাল সংগ্রহের অভিযান সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখা হবে এবং এই অভিযানে কেউ কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক সভায় একথা বলেন তিনি। এই প্রক্রিয়ার সাথে জড়িত কোনো কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এইবার আমাদের যে টার্গেট, আমরা যে কোনো মূল্যে সেই টার্গেট আমরা ফুলফিল করব। আমরা প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কিনতে চাই। আমরা 24 টাকা ধানের মূল্য দিচ্ছি। কৃষকদের প্রণোদনা দেওয়ার জন্য আজকে কিন্তু আমাদের এই পদক্ষেপ। মধ্যস্বত্বভোগীরা এসে আমাদের এই উদ্দেশ্য ব্যাহত করবে, এটা আমরা হতে দেব না কোনো অবস্থাতেই। এবার আমরা আরো কঠিনভাবে সবকিছু পর্যবেক্ষণ করব। এই সংগ্রহ অভিযানের সময় যে সমস্ত কর্মকর্তারা কৃষকদের হয়রানি করবেন, যে সমস্ত কর্মকর্তারা মধ্যস্বত্বভোগীদের সাথে আঘাত করবেন, তাদেরকে বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। হেফাজত ইসলামকে বশে এনে সরকার তাদের কাছে নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হেফাজত ইস্যুতে বিএনপি তাদের আগের অবস্থানেই আছেন। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল। আমরা খুব পরিষ্কার আমাদের স্ট্যান্ডগুলো আমরা পরিষ্কার করেছি। হেফাজতে ইসলাম তখন যে দাবিগুলো করেছিল তার মধ্যে সবগুলো দাবি নয়, কিছু কিছু দাবি আমরা যুক্তিসঙ্গত মনে করেছিলাম, আমরা সেগুলোকে সমর্থন দিয়েছিলাম। ইতিমধ্যে তাদেরকে
বশ করে বিভিন্নভাবে বস করে এখন তাদের সঙ্গে তারা চেষ্টা করছেন একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে। আমরা সবসময়ই ন্যায়ের পক্ষে আছি। এদিকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করে বলেন, বিএনপি ধর্মান্ধতার পৃষ্ঠপোষক। তারা ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে। সকালে রাজধানী শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপিকে রাজনীতির অপকৌশল থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি। কুপমণ্ডুকতা, জঙ্গিবাদ এবং ধর্মান্ধতার পৃষ্ঠপোষক হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি। সুতরাং এই অপশক্তিকে পরাজিত করার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার যে অপকৌশল এতদিন বিএনপি অবলম্বন করতেন, শেখ হাসিনার কৌশলী রাজনীতির কারণে, কৌশলী ভূমিকার কারণে তাদের সেই অপকৌশল অকার্যকর হয়ে গেছে। সেই কারণেই তাদের গাত্রদাহ। দর্শক, আমরা আগেই জানিয়েছি 3 দিনের সরকারি সফরে ভুটান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ভুটানের রাজপ্রাসাদের সামনে আছেন সহকর্মী আজহার লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দিনের রাষ্ট্রীয় সফরে ইতোমধ্যেই ভুটানে পৌঁছে গেছেন। আপনাদের সংবাদে যেটি জানাচ্ছিলেন যে আসলে পারো দেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর আসলে এখানে পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই শহরটি থেকে আসলে এই থিম্পুর দূরত্ব 40 থেকে 50 কিলোমিটার। তো ওই পারো বিমানবন্দরে আসলে তাকে রাষ্ট্রীয় আতিথ্যতা, তাকে রাষ্ট্রীয়ভাবে আসলে এখানে গ্রহণ করে নিয়েছেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, এবং সেখানে ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এবং তারপরে কিন্তু তিনি এখন ভুটানে যে রাজধানী থিম্পুতে চলে এসেছেন। এবং আমি ঠিক এই মুহূর্তে আছি আসলে ভুটানের রাজার কার্যালয়ে বলা চলে। মূলত এটা এই ভুটানের ভাষায় নাম হলো তাসি সিজং। এইখানে প্রধানমন্ত্রী আসলে ভুটানের রাজার দেওয়া সংবর্ধনা উনি এখানে নেবেন। এবং আমরা যখন আসলে পারো থেকে এই থিম্পুতে আসছিলাম তখন 40 থেকে 50 কিলোমিটার পুরো রাস্তা নানা ধরনের প্রধানমন্ত্রীর ছবি এবং ভুটানের যিনি প্রধানমন্ত্রী শেরিং তোবগে তার দুইজনের ছবি টাঙানো ছিল। এবং পুরো রাস্তাটাই কিন্তু ভুটানের যারা স্কুল ছাত্রছাত্রী ছিল তারা কিন্তু নানাভাবে প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে সংবর্ধনা জানিয়েছে। এবং তারই পরিণতিতে এই আজকের যে সফরের যে নানা কর্মসূচি, সেই কর্মসূচিতে এখন কিন্তু প্রধানমন্ত্রী এই ভুটানের এই রাজপ্রাসাদে রয়েছেন, রাজপ্রাসাদে আসবেন। তিনি এখন এসে পৌঁছাননি। এবং আমি খবরে যেটি জানিয়েছি আপনাদেরকে যে উনি পুরো 3 দিনের এই সফরে উনি আসলে অবস্থান করবে লা মেরিডিয়ান হোটেলে। সেখান থেকেই 3 দিনের এই সমস্ত রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় কিন্তু তিনি যোগ দেবেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে মূলত 3 দিনের যে সরকারি সফর প্রধানমন্ত্রীর, তার মধ্যে আজকে কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি জানেন যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী যে দেশ ভুটান, সেই ভুটানের সাথে বাংলাদেশের ঐতিহ্যগতভাবে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এবং সেই ভুটানের সাথে কিন্তু অনেক ধরনের চুক্তি এবং অনেক ধরনের সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে, যেটি আজকে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। এবং সেটি এই রাষ্ট্রপতির এই রাজার যে ভুটানের রাজার যে সংবর্ধনা, এই সংবর্ধনা গ্রহণের পর উনি আবার লা মেরিডিয়ান হোটেলে ফিরে যাবেন। এবং সন্ধ্যায় উনি ভুটানের যিনি প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে বৈঠক শেষে ভুটানের সাথে বাংলাদেশের আসলে বিভিন্ন সমঝোতা স্মারক এবং চুক্তি সই করবেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে আগামীকাল আসলে এখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে আসলে দক্ষিণ এশিয়ার এবং সারা পৃথিবীর যারা অটিজম সমস্যায় রয়েছেন তাদেরকে নিয়ে একটি বড় সম্মেলন হওয়ার কথা রয়েছে, যেটির আয়োজন করেছে মূলত বাংলাদেশ এবং ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং সেই কনফারেন্সটি হলো কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ভুটান 2017। সেটিতে কিন্তু গেস্ট অব অনার হিসাবে প্রধানমন্ত্রী বক্তৃতা করবেন। এই ছিল ভুটানের রাজার কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, ভুটান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন।
৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের মুসলিম প্রধান ও সৈয়দ মোহাম্মদ হোসেনের রায় দেয়া হবে আগামীকাল। এর আগে ৭ই মার্চ এ মামলার যুক্তিতর্ক শেষ হলে আদেশ দেওয়ার জন্য অপেক্ষমান রাখা হয়। মামলার 2 আসামির মধ্যে মুসলিম প্রধান কারাগারে থাকলেও সৈয়দ মোহাম্মদ হোসেন পলাতক রয়েছে। মুসলিম প্রধানের বিরুদ্ধে ৭১-এর 2টি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আরেক আসামি সৈয়দ মোহাম্মদ হোসেন সে সময় নিকলি থানা রাজাকার কমান্ডারের দায়িত্ব পালন করেন। হত্যা, গণহত্যা, লুণ্ঠন ছাড়াও ধর্মান্তরিত করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। 2015 সালের ডিসেম্বরে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। মুক্তিযুদ্ধের 1000-এরও বেশি নিদর্শন এবং 20,000 সংগ্রহ নিয়ে নিজস্ব ভবনে নতুনভাবে যাত্রা শুরু করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। 1,85,000 বর্গফুট জায়গা জুড়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধের এই স্মৃতি সংগ্রহশালাটি। শুধু নতুন ভবনই নয়, যুক্ত হয়েছে নতুন নতুন নিদর্শনও। এই জাদুঘরকে আরো সমৃদ্ধ করার দাবি মুক্তিযোদ্ধা ও দর্শনার্থীদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ভবনের ছাদের ওপর আর সামনের দেয়াল থেকে কামান ও বন্দুকের নলি বলে দেবে এটি মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহশালা। ভবনটির কাছে গেলে দেয়ালে কিছু স্মৃতিচিহ্ন দেখা যাবে। জাদুঘরটির 4র্থ ও 5ম তলায় রয়েছে 4টি দৃষ্টিনন্দন গ্যালারি। দ্বিতীয় গ্যালারিটি সাজানো হয়েছে মহান মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যা ও যুদ্ধের প্রস্তুতি দিয়ে। 7 মার্চের ভাষণ থেকে 25 মার্চ গণহত্যা ও বিভিন্ন শরণার্থীদের চিত্র স্থান পেয়েছে এখানে। মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষণে 1996 সালে রাজধানীর সেগুনবাগিচায় ভাড়া বাড়িতে পথচলা শুরু হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের। ছোট্ট এই বাড়িটিতে দিন দিন বেড়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন ও সংগ্রহের পরিমাণ। তারই ধারাবাহিকতায় 2011 সালে আগারগাঁওয়ে 2 বিঘা জায়গায় নির্মাণ কাজ শুরু হয় দৃষ্টিনন্দন এই 9তলা ভবনটির। গেল 16 এপ্রিল জাদুঘরটি প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নিজস্ব জায়গায় মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন দর্শনার্থী ও মুক্তিযোদ্ধারা। তবে জাদুঘরটিকে আরো সমৃদ্ধ করার কথা জানান তারা। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তারা সবাই এটা যুগ যুগ ধরে থাকবে এই জিনিসটা, তারা দেখে অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। যেখানে যেখানে মুক্তিযুদ্ধের যে জিনিসগুলো আছে এগুলো যাতে সংযোজন করে বা করে এখানে উপস্থাপন করে। জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী জানান, স্বল্প সময়ে দর্শনার্থীদের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরার চিন্তা থেকেই সাজানো হয়েছে জাদুঘরের প্রতিটি গ্যালারি। নতুনত্ব হচ্ছে যে মডেল এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত জিনিসপত্র আমরা আনতে পেরেছি। আমাদের যে মেইন স্টোরি সেটা জাদুঘরে ঢোকার 25 থেকে 30 মিনিটের মধ্যে আমরা দিয়ে দেবার চেষ্টা করেছি। 9তলা ভবনটিতে রয়েছে 280 আসন বিশিষ্ট একটি আধুনিক মিলনায়তন, সেমিনার হল ও একটি সমৃদ্ধ গ্রন্থাগার। উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। নিজেদের তৈরি ভাস্কর্য নিজেরাই উল্টে পাল্টে রেখে এক ব্যতিক্রমী প্রতিবাদ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। গতকাল রাতে মাস্টার্সের কয়েকজন শিক্ষার্থী এ ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছেন। যদিও এতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষক এবং অন্যান্য শিক্ষার্থীরা। সকালে অনুষদে এসে চারুকলা চত্বরের 200 ভাস্কর্য বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি শিক্ষকদের জানান। শিক্ষকরা ঘটনাস্থলে এসে এলোমেলো ভাস্কর্য দেখে এটি দুর্বৃত্তদের হামলা বলে ধারণা করেন। পরে জানা যায় মাস্টার্সের কয়েকজন শিক্ষার্থী ক্ষোভের বশবর্তী হয়ে এ ঘটনা ঘটিয়েছে। পরে অভি ও স্বাধীন নামে 2 শিক্ষার্থী এ ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকারও করেন। তাদের দাবি, চারপাশে কোনো দেয়াল না থাকায় ক্যাম্পাস অরক্ষিত হওয়ায় প্রতিদিনই এখানকার ভাস্কর্যগুলো কোনো না কোনোভাবে নষ্ট হচ্ছে। প্রশাসনকে জানানোর পরও ব্যবস্থা না নেয়ায় নিজেদের তৈরি ভাস্কর্য এলোমেলো করে প্রতিবাদ জানিয়েছেন তারা। তবে এই ঘটনাকে শিল্পের অবমাননা হিসেবে দেখছেন শিক্ষকরা। যে আজকে আমরা সবগুলো উল্টায় রাখছি, ভাঙিনি কিন্তু একটাও, সবগুলো উল্টায় রাখছি, তখন তারা বলতেছে হ্যাঁ ঠিক আছে পরিষ্কার করা হবে। আজকে কেন নষ্ট হচ্ছে মনে হচ্ছে, প্রতিদিন যে নষ্ট হচ্ছে সেটার কথা তো কেউ ভাবছে না। তো মানে প্রতিদিনের বিষয়টাকে একদিনে উপস্থাপন করার জন্য এইভাবে প্রতিবাদ করছি আমরা। ভাঙা না হলেও সেগুলোকে যেভাবে ফেলে দিয়েছে সেটা ভাঙার চেয়ে কম বেশি নয়, বেশি আমি মনে করি। এবং আমি মনে করি এটার একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত, কারণ এটা খুব হালকাভাবে নেওয়ার অবকাশ নেই।
তারা যতই বলুক যে এটা আমরা কিছু ব্যক্তিগত ক্ষোভ বা সামষ্টিক ক্ষোভের কারণে করেছি, কিন্তু এর আদৌ সেটাই সর্বাংশে সত্যি কিনা সেটাও আমি মনে করি যথাযথ কর্তৃপক্ষের দেখা উচিত। দুপুরের সময় আরো থাকছে। এবার প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা পিয়ংইয়ংয়ের। দক্ষিণ কোরিয়ায় মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র দ্রুত মোতায়েনে একমত ওয়াশিংটন সিল। ভারতীয় জাল রুপি ও রুপি জাল করার সরঞ্জাম সহ রাজধানীর আদাবর থেকে 5 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের হেফাজত থেকে 15,34,000 জাল রুপি উদ্ধার করা হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে 2 জনকে গ্রেফতার করেন তারা। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আদাবরের একটি বাসা থেকে জাল রুপি তৈরি করার সময় বাকিদের হাতে নাতে গ্রেফতার করা হয়। গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, এই চক্রটির সঙ্গে পাকিস্তানের কয়েকজন নাগরিক জড়িত বলে তথ্য পেয়েছেন তারা। মূলত সীমান্ত এলাকায় গুরু ব্যবসায় জড়িত ব্যক্তি ও ভারতীয় নাগরিকরাই তাদের টার্গেট ছিল। এছাড়া আলাদা একটি অভিযানে কুড়িল বাসস্ট্যান্ড এলাকা থেকে সাপের বিষ সহ আরও 5 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জাল টাকার ব্যবসাটা কিন্তু হয় সিজনালি হয়, এই কুরবানির সময়, বিভিন্ন পূজার সময় কিংবা রোজার ঈদে, তখন এই প্রক্রিয়াটা জাল টাকার ক্ষেত্রে হয়। আর রুপির বিষয়টা হলো ইন্ডিয়ার সঙ্গে তো ট্রেড, বাংলাদেশের গরু টরু এই সমস্ত বর্ডারিং এরিয়াতে রাউন্ড দি ইয়ার চলে, তো ওই সময়ে বিশেষ করে এইটা মার্কেটিংটা তারা মানে ওইটাকে মাথায় রেখেই করে, রাউন্ড দি ইয়ারই মনে হচ্ছে তারা এই কাজটা করে যায়। ভ্যাট পরিশোধে আর কোনো ব্যবসায়ীকে যেতে হবে না রাজস্ব অফিসে, থাকবে না ফাইল নিয়ে দৌড়ঝাঁপ কিংবা কোনো হয়রানি। 1 জুলাই থেকে ঘরে বসেই ভ্যাট পরিশোধ করতে পারবেন তারা। এরই মধ্যে শুরু হয়ে গেছে ইলেকট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা EBIN এর নিবন্ধন কার্যক্রম। চলছে কর কর্মকর্তাদের প্রশিক্ষণ। কেমন হবে কাগজপত্র মুক্ত সেই অনলাইন ভ্যাট ব্যবস্থা, তারই আদ্যোপান্ত জানাচ্ছেন সাজিদ রাজু। মনিটরের সামনে নিবিষ্ট চোখ, চলছে প্রশিক্ষণ। দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এক ঝাঁক তরুণ ভ্যাট কর্মকর্তা, পরিচিত হচ্ছেন নতুন অনলাইন ভ্যাট ব্যবস্থার সঙ্গে। আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে অনলাইনে ভ্যাট আদায়, তাই এই প্রশিক্ষণ। অংশগ্রহণকারীরা বলছেন, নতুন ব্যবস্থাপনায় গতি পাবে ভ্যাট আদায়ের দাপ্তরিক কার্যক্রম। এই সময়ের জন্য যুগোপযোগী ট্রেনিং, আইনটাও যুগোপযোগী যথেষ্ট। আমরা যারা অফিসার আছি তারা খুব ভালোভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারবো, ব্যবসায়ীরাও সহজভাবে ভ্যাট দিতে পারবেন। কি কাজ করতে হবে এবং ব্যবসায়ীদের আমরা কি সেবা দিতে পারবো এবং ব্যবসায়ীরা কিভাবে উপকৃত হবে, এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড NBR বলছে, গেল 15 মার্চ থেকে শুরু হয়ে এখন প্রায় শেষের পথে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর EBIN এর নিবন্ধন কার্যক্রম। প্রায় শেষের দিকে অনলাইন ব্যবস্থাপনার অন্যান্য পরীক্ষা নিরীক্ষা কার্যক্রমও। আমরা সম্পূর্ণ প্রস্তুত টেকনোলজিক্যালি। আমাদের সব ডিভিশন সার্কেল অফিসে কম্পিউটার চলে গেছে, নেটওয়ার্ক চলে গেছে, সমস্ত অফিসারের ট্রেনিং আইনের উপর ট্রেনিং হয়ে গেছে। এখন ট্রেনিং হচ্ছে সফটওয়্যারের উপরে। 1 জুলাইয়ের আগে আমরা আমাদের অফিসারদের টেকনিক্যাল ট্রেনিংগুলো শেষ করে ফেলবো। ভ্যাট অনলাইন দপ্তর বলছে, অনলাইন ব্যবস্থায় কোনো ব্যবসায়ীকে আসতে হবে না রাজস্ব অফিসে, ঘরে বসেই অনলাইনেই SMS আকারে পাওয়া যাবে রসিদ। একজন ট্যাক্স পেয়ার আবেদন করবেন অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য, উনি রেজিস্ট্রেশনটা অনলাইনে পেয়ে যাবেন। রিটার্ন দাখিল করবেন অনলাইনে এবং এটার অ্যাকনোলেজমেন্টটা উনি অনলাইনেই পেয়ে যাবেন। SMS এর মধ্যে পাবেন, ইমেলে পাবেন এবং ওনার ইনবক্সেও পাবেন। উনি ব্যাংকে পেমেন্ট করছেন, বাংলাদেশ ব্যাংক, ওই পেমেন্টের ডাটাটা আমাদের সিস্টেমে পাঠিয়ে দিবেন। আমাদের সিস্টেমে যখন পাঠিয়ে দিবেন তখন ওনাকে ট্রেজারি চালানের কপি নিয়ে আমাদের অফিসে আসতে হবে না। সেই সঙ্গে ব্যবসায়ীদের দীর্ঘ হিসাব সংরক্ষণের ঝামেলা ও অসাধু ভ্যাট কর্মকর্তাদের হয়রানিও বন্ধ হবে বলেও মনে করেন তিনি। কঠোরভাবে দেখা হয়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের অধিকাংশ লোকজ ঐতিহ্যের যথাযথ পরিচর্যা এবং সংরক্ষণ হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার পরও উঠছে অভিযোগ, যথাযথ সম্মান এবং পারিশ্রমিক না থাকায় এই কাজে আগ্রহ হারাচ্ছেন কারিগররা। বিশেষজ্ঞরা বলছেন, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন নিশ্চিতে সংরক্ষণ করতে হবে লোকজ সংস্কৃতি এবং দেশীয় ঐতিহ্য। সোহেল কুরাইশির তোলা ছবিতে মৌসুমী ময়ের রিপোর্ট।
এই সুর জানে হাজারো দীর্ঘশ্বাস, বিরহ ও বিচ্ছেদের পরিণতি। বলা হয়ে থাকে কথা যেখানে পৌঁছতে পারে না সুর সেখানেও পৌঁছায়। এই সুর কখনো বাঁশির মূর্ছনা, আবার কখনো করতালের সঙ্গে রঙিন বাক্সবন্দি জীবনের বর্ণনা। দিন বদলের হাওয়ায় লোকজুড়ে ঐতিহ্য ভুগছে দর্শক খরায়। আবহমান গ্রাম বাংলার চিরায়ত পোড়ামাটির ঘ্রাণ, শেকড়ের টান, ব্যথা ভরা কোনো কাটা আঙ্গুলে বোনা নকশি কাঁথা ক্রমেই হারিয়ে ফেলছে আবেদন। রাজধানীর ধামরাইয়ে বিশ্বখ্যাত কাঁসা শিল্প এখন মৃতপ্রায়। ঐতিহ্যবাহী জামদানি তৈরিতে ভৌগোলিক অবস্থান বিবেচনায় শীর্ষে থাকার পরও মানবেতর জীবনযাপন নারায়ণগঞ্জ জেলার কারিগরদের। সকাল 6টা হইতে রাত 10টা 11টা পর্যন্ত কাজ করি। ডাবল সময় হিসেবে তো আমরা কোনো মজুরি পাই না। আমি যখন যেটা খেয়াল করি সেইটাই তৈরি করি। যেমন পালকিটা বিলীন হয়ে যাচ্ছে, ওই পালকিটা পৌরানো ইতিহাস। আমরা পিতলের এমন কোনো জিনিস না যে কাজ না জানি, কিন্তু আমাদের সরকার আগ্রহ দিলে আমরা এটা চেষ্টা করতে পারি যে আরো সুন্দর করতে। নকশিকাতা পরে পরে মনে হয় যে আমাদের জীবন কাহিনী, দুঃখ বেদনা মনে করেন এটার উপরেই আমরা চলি। ব্যবসায়ীরা বলছেন সচেতনতা এবং পরিচর্যার অভাবে হারিয়ে যেতে বসা এই শিল্পকে বাঁচাতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা। আর বিশেষজ্ঞরা বলছেন দেশীয় ঐতিহ্য রক্ষায় সবার আগে নিশ্চিত করতে হবে শিল্পীদের মৌলিক অধিকার। মানুষের সচেতনতার অভাবে আস্তে আস্তে এই শিল্পটা হারিয়ে যাচ্ছে। আর সরকারিভাবে বেসরকারিভাবে কোনো উদ্যোগ না থাকাতে মানুষ আর এখন সম্মান বোধ করে না। যদি আমাদের ভালো পুঁজি হতো তাহলে আমরা অবশ্যই জামদানির ঐতিহ্য আরো ভালোভাবে আমরা সারা বিশ্বব্যাপী তুলে ধরতে পারতাম। জামদানি শিল্পীটা যে বানালো এত কষ্ট করে, তার পেটে ভাত আছে কিনা, সেই উপার্জন দিয়ে চলতে পারে কি পারে না। জামদানি শিল্প সহ এখনো পর্যন্ত সারা দেশে ইউনেস্কো ঘোষিত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে 5টি। বিশ্বায়নের এই যুগে প্রযুক্তিগত উৎকর্ষতার আড়ালে হারিয়ে যেতে বসেছে দেশীয় ঐতিহ্য এবং লোকজ সংস্কৃতি। বিশেষজ্ঞরা বলছেন এগুলো সংরক্ষণের এখনই জোর পদক্ষেপ নিশ্চিত করতে পারলে বিশ্বের মানচিত্রে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত হবে প্রিয় বাংলাদেশ। মৌসুমী মো, সংবাদ, লোকশিল্প জাদুঘর, সোনারগাঁও। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। কোনো ঘাট নির্মাণ না করেই প্রতি বছর বরগুনার খেয়াঘাটগুলো ইজারা দিয়ে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছে জেলা পরিষদ। শুধু ঘাট নয়, দীর্ঘদিন ধরে সুযোগ সুবিধার ব্যাপারেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরগুনার বড় নদীগুলো অধিকাংশ উপজেলা থেকে বিচ্ছিন্ন করেছে জেলাকে। আর বিচ্ছিন্ন উপজেলাবাসীকে খেয়া পারাপারে জীবন ঝুঁকির পাশাপাশি চরম ভোগান্তির শিকার হতে হয়। জেলা পরিষদ জানায় যাত্রীদের ভোগান্তি কমানোর পদক্ষেপ নেওয়া হবে। এসএম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। বরগুনার পায়রা ও বিষখালী নদী জেলা শহর থেকে বিচ্ছিন্ন করেছে 4টি উপজেলাকে। বিচ্ছিন্ন উপজেলাবাসীর জেলায় যোগাযোগের মাধ্যম ইঞ্জিন চালিত ছোট নৌকা বা ট্রলার। প্রতিদিন শিশু থেকে বৃদ্ধ সব বয়সী হাজার হাজার মানুষকে ঝুঁকি নিয়েই খেয়া পার হতে হয়। বামনা উপজেলার রামনা খেয়াঘাট থেকে বছরে প্রায় 35 লক্ষ টাকা ইজারা নিচ্ছে জেলা পরিষদ, কিন্তু আজও যাত্রীদের খেয়ায় ওঠা বা নামার জন্য কোনো জেটি নির্মাণ করেননি তারা। ফলে অধিকাংশ সময় অনেকটা নদী পাড়ের কাদামাটি পেরিয়ে ওঠানামা করতে হয় সবার। তবে বেশ কিছু খেয়াঘাটে ইজারাদার নিজ খরচে জেটি নির্মাণ করলেও তা এখন ঝুঁকিপূর্ণ। ঘাটগুলোতে নেই যাত্রী ছাউনি ও স্যানিটেশনের ব্যবস্থা। পরীক্ষা আমাদের 10টায়, আমাদের এখানে আসতে হয় 7টার দিকে, তা না হলে আমরা খেওয়া মিস করি। আর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে আমরা খেওয়াটা মিস করলে আমাদের পরীক্ষাটা মিস হয়ে যায়। ঘাটের কারণে আমাদের ওঠানাম সমস্যা, কাদা পার হইতে হয়। জোয়ার ছাড়া গাড়ি করতে পারে না, এতক্ষণ অপেক্ষা করতে হয়। ঘাট যদি হয় তাহলে তো লোকজন একটু সচরাচর যাইতে পারে, গাড়ি ঘুরে যাইতে পারে। জেলা পরিষদের চেয়ারম্যান দায়সারাভাবে জানালেন যাত্রী সুবিধা বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে। এখন পর্যন্ত সমস্ত খেয়াঘাট আমার দেখার সুযোগ হয় নাই। আমি দেখে কি কি সমস্যা আছে সব সমস্যাগুলোই আমি সমাধান করব। বরগুনা জেলার 16টি খেয়াঘাট থেকে বছরে প্রায় 2.5 কোটি টাকারও বেশি ইজারা আদায় করে জেলা পরিষদ। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। দ্বিবার্ষিক চুক্তির শর্ত ভঙ্গ করে বেশ কিছু ট্যানারি মালিক শ্রমিক ছাঁটাই করছে বলে অভিযোগ
চামড়া শিল্পের শ্রমিক নেতাদের। সকালে রাজধানীর হাজারীবাগে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত এক সমাবেশে এমন দাবি করেন তারা। সমাবেশ থেকে অভিযোগ করা হয়, আদালতের বেঁধে দেওয়া সময়সীমা প্রায় শেষ হলেও সাভারের নতুন শিল্পনগরীতে কোনো সমস্যার সমাধানে উদ্যোগ নেয়নি বিসিক। এ সময় সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে শ্রমিকদের প্রতি আহ্বান জানান ট্যানারি মালিকরা। সমাবেশে পূর্ব ঘোষিত 9 দফা দাবি আদায়ে বিএফএলএলএফইএ ও বিটিএ নেতারা ছাড়াও সমাবেশে উপস্থিত চামড়া শিল্প সংশ্লিষ্ট সব পক্ষই ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন। মাত্র 10 দিন 8 দিন হতে আপনাদের মধ্যে এই ধরনের কেন অবস্থার সৃষ্টি হলো? আমরা মালিকদের কাছে বলতে চাই, 9 দফা আদায়ের লক্ষ্যে আপনাদের সমস্যা আমাদের সমস্যা, আমাদেরকে অবুক্ত রাখবেন না, আমাদেরকে চাকরিচ্যুত করবেন না। বিসিককে বলতে চাই যে ভুল আপনারা করেছেন, সেই ভুলের প্রতি জাতির কাছে মাপ চান, যে আপনাদের এই ভুলের কারণে লক্ষাধিক লোক আজকে অনাহারে থাকবে। ধৈর্য নয়, সেই সহিষ্ণুতা যেন আমাদের থাকে। আমরা যেন একসাথে যেভাবে কাজ করে যাচ্ছি, সেই কাজ করে আমাদের যে দাবি দেওয়া, সেই ন্যায্য দাবি দেওয়াগুলো যেন আমরা নিতে পারি। বিশাল আকৃতির দেহের জন্য স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম করতে পারেন না প্রায় 300 কেজি ওজনের ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চিকিৎসার ব্যয়ভার বহনের সামর্থ্য না থাকায় সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছে তার পরিবার। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মোরাইলে বাস করেন 38 বছর বয়সী মাখন মিয়া। 2 দশক আগে স্বাভাবিক থাকলেও হঠাৎ 2001 সাল থেকে শারীরিক পরিবর্তন দেখা দেয় তার। ওজন বৃদ্ধির পাশাপাশি ক্রমশ অস্বাভাবিক মোটা হতে থাকেন তিনি। এতে চলাফেরা সহ কাজকর্ম করতে পারছেন না দরিদ্র মাখন মিয়া। এখন তার ওজন প্রায় 300 কেজি। ঢাকা মার্কেটে পিজিতে এবং বাংলাদেশ ফিরে গেলে অনেক হাসপাতাল যাচ্ছি, এরা অনেক চিকিৎসা করছে, করার পরে তোমার ওয়েটটা বাড়বে কমবে না। আমাদের বাংলাদেশের জন্য পরীক্ষা নিরীক্ষা নাই, হয়তো তুমি টাকা পয়সা লাভে বাইরে চেষ্টা করো। দেশের নামকরা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও সুস্থ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমার মনে হয়েছিল যে অতিরিক্ত গ্রোথ হরমোনের কারণে তার এই ধরনের সমস্যা হয়েছে, তাই আমি তার পরামর্শ দিই ঢাকা গিয়ে চিকিৎসা করার জন্য। ঢাকার ডাক্তাররা বললো যে তার এখানে এটা সম্ভব না, তার দেশের বাইরে তার চিকিৎসা করা দরকার। তবে চিকিৎসার ব্যয়ভার বহনের সামর্থ্য না থাকায় সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা। খুব অসহায়, সে হাঁটা তো একদমই করতে পারে না, ঘরে শুয়ে থাকে আর কিছু সে করতে পারে না। সমাজের বিত্তবানরা, দয়ালু ব্যক্তিরা যদি আগে আসেন, আমার মনে হয় মাখনরে বাঁচানো সম্ভব এবং তার উন্নত চিকিৎসা সম্ভব। সরকারের দ্বারা আবেদন জানাইছি, দেশ বিদেশে সবের কাছে আমি আত্মহত্যা, আমি আজুরাত ফিরে গুছাচ্ছি আমার পুরো ছেলেটারে আপনারা দেখেন। এক ছেলে ও এক মেয়ের জনক মাখন মিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আন্তর্জাতিক নিন্দায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়া বলেছে তারা প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে। উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আচরণকে মাস্তানি উল্লেখ করে যে কোনো হামলার সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন ত্বরান্বিত করতে একমত হয়েছে দুদেশ। পরমাণু অস্ত্র পরীক্ষা এবং একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে পিয়ংইয়ং এর সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরমে। এরই মধ্যে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং। সংবাদ সম্মেলনের শুরুতেই যুক্তরাষ্ট্রকে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যায়িত করেন তিনি। সম্প্রতি সিরিয়ায় মার্কিন হামলার প্রসঙ্গে উল্লেখ করে পিয়ংইয়ং মার্কিন যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত বলেও জানান উত্তর কোরীয় রাষ্ট্রদূত। সর্বশেষ উত্তর কোরিয়ার জাতীয় দিবস ও প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে ব্যর্থ হওয়ার পর এবার প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। একই দিনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী হ্যান সং রিয়ল। আমরা আরো ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবো। প্রয়োজন অনুযায়ী সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিকীর ভিত্তিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হবে। যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে আমরা
সর্বাত্মক যুদ্ধ করব। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন ত্বরান্বিত করতে একমত হয়েছে দুদেশ। সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। বর্তমান পরিস্থিতিতে আমরা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পরমাণু কর্মসূচির পরিপ্রেক্ষিতে সহযোগীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, যা আমাদের সুরক্ষার জন্য কাজ করবে। এ সময় দেয়া বক্তব্যে মাইক পেন্স উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিজেদের ব্যর্থ নীতি পরিহার করে কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ দ্বিগুণ করার ঘোষণা দেন। আমরা কৌশলগত ধৈর্যের ব্যর্থ নীতি থেকে সরে আসব। একই সঙ্গে উত্তর কোরিয়ার উপর কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ দ্বিগুণ করব। বক্তব্যে পেন্স আঞ্চলিক মিত্রদের পাশে থাকার ঘোষণার পাশাপাশি চীনকে উত্তর কোরিয়ার বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আফরিন জেরিন, সময় সংবাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতে আর এক ধাপ বাকি। সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 1:45টায়। একই সময়ে কিং পাওয়ার স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে লেস্টার সিটির আতিথ্য নেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল বলে কথা। আর তা যদি হয় রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখের দ্বৈরথ, তাহলে তো কথাই নেই। দর্শকদের মাঝে উত্তেজনার পারদটাও বাড়তি। তবে এই উত্তেজনায় আত্মবিশ্বাসের দিক দিয়ে খানিকটা এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ, কারণ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যালিয়ান্স অ্যারেনায় শেষ হাসি হেসেছিল রিয়াল। বায়ার্ন মিউনিখকে 2-1 গোলে হারিয়ে এগিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাভাবিকভাবেই স্বাগতিক হিসেবে এগিয়ে থাকবে রিয়াল। তার উপর বিশ্রামে থাকা রোনালদো বেনজেমারাও ফিরেছেন শিবিরে। যদিও এল ক্লাসিকোর সামনে থাকায় ওয়েলস তারকা গ্যারেথ বেলকে এখনো বিশ্রামে রেখেছেন কোচ জিদান। তারপরও শক্তিমত্তা কিংবা পরিসংখ্যান যাই বলা হোক না কেন, সব দিক থেকেই এগিয়ে মাদ্রিদিস্তানরা। অন্যদিকে সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচে বায়ার্ন মিউনিখকে জিততে হবে 2 গোলের ব্যবধানে। বায়ার্নের পিছিয়ে থাকার এমন দুঃসময়ে সুখবর হয়ে ফিরেছেন তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। তার অনুশীলনে ফেরার খবরে কিছুটা হলেও স্বস্তিতে আছে বাভারিয়ানরা। যদিও এই ম্যাচেও নিষেধাজ্ঞার কারণে নির্ভরযোগ্য ডিফেন্ডার মার্টিনেজকে পাচ্ছে না অতিথিরা। তাই কার্লো অ্যাঞ্চেলোত্তির শিষ্যদের এই ম্যাচে বাড়তি চাপটা নিতেই হচ্ছে। আরেক কোয়ার্টার ফাইনালে বর্তমান ইপিএল চ্যাম্পিয়ন লেস্টার সিটি আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদকে। আগের লেগে ঘরের মাঠে সুবিধাটা খুব একটা কাজে লাগাতে পারেনি রোজি ব্লাঙ্কোসরা। 1-0 গোলের কষ্টার্জিত জয় পেয়েছে তারা। তাই লেস্টারের মাঠে জিততে হলে অন্তত 2 গোলের ব্যবধানে জিততে হবে সিমিওনের শিষ্যদের। কিন্তু কাজটা অতটা সহজ হবে না অতিথিদের, কারণ ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে লেস্টারও চাইবে শতভাগ জয় তুলে সেমিফাইনাল নিশ্চিত করতে। আগের লেগের একমাত্র স্কোরার আতোয়া গ্রিজমানের দিকে তাকিয়ে থাকবে অ্যাটলেটিকো। এছাড়া তাকে সঙ্গ দিতে দলে ফিরেছেন কেভিন গামেইরো। তাই বলাই যায় পূর্ণ শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে অ্যাটলেটিকো। অন্যদিকে লেস্টারের দুশ্চিন্তার নাম রক্ষণ ভাগ। তাই আপাতত জয় পেতে রক্ষণ ভাগের দিকে বেশি মনোযোগী কোচ ক্রেগ শেক্সপিয়ার। ফারজানা মুমু, সময় সংবাদ। দুপুরের সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে ভাড়া আদায়ে 3 দিন ধরে চলছে অরাজকতা। কৃত্রিম সংকট গণপরিবহনের অস্বীকার বাস মালিকদের। সড়ক পরিবহন মন্ত্রীর অসহায়ত্ব প্রকাশ। কি করব, অভিযান চালালে রাস্তায় গাড়ি নামে না। তারা খুব সামান্য মানুষ না, অনেকেই খুব প্রভাবশালী। 3 দিনের সরকারি সফরে ভুটান গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন অটিজম বিষয়ক সম্মেলনে। সই হতে পারে বাংলাদেশের নৌরুট ব্যবহার সহ 6টি চুক্তি। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধের 1000-এরও বেশি নিদর্শন নিয়ে নিজস্ব ভবনে যাত্রা শুরু মুক্তিযুদ্ধ জাদুঘরের। সংগ্রহশালা আরো সমৃদ্ধ করার দাবি। 1 জুলাই থেকে ভ্যাট পরিশোধে ব্যবসায়ীদের আর যেতে হবে না রাজস্ব অফিসে। থাকবে না ফাইলপত্র ও হয়রানি। এনবিআর এর ইবিআইএন নিবন্ধন কার্যক্রম শুরু। এবং ভারতীয় জালরুপি ও সরঞ্জাম সহ রাজধানীর আদাবর থেকে 5 জনকে আটক। চক্রটির সঙ্গে পাকিস্তানের কয়েকজন নাগরিক জড়িত, তথ্য পুলিশের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।